আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ৮.৩ অনুশীলনীর ৭ এবং ৮ নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেখাবো। এর আগের ৪ টি পর্বে আমি প্রথম পর্বে বেসিক এবং ৩ নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করেছি। দ্বিতীয় পর্বে ৪ নম্বরের অঙ্কগুলা, তৃতীয় পর্বে ৫ নম্বরের অঙ্কগুলা, চতুর্থ পর্বে ৬ নম্বরের যে অঙ্কগুলো ছিল সেটা করেছি। আর আজকে হলো পঞ্চম পর্ব। পঞ্চম পর্বে আমি ৭ এবং ৮ নম্বরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। দেখো, এই যে ৭ নম্বরের অঙ্কগুলো এটা ২০২৬ সালের বই। আর ২৬ সালের বইয়ের আগের যে বইগুলো আছে, এই ৭ নম্বরের অঙ্কগুলা সেটা ১১ নম্বরে রয়েছে। অঙ্ক সব একই, শুধু নাম্বার একটু উল্টাপাল্টা আছে। তোমরা যারা ২০২৬ এর বইয়ের আগের বই দেখতেছো তারা কিন্তু অবশ্যই এটা ১১ নম্বরের সাথে মিলিয়ে দেখবে। এই চ্যাপ্টারে ২ রকম অঙ্ক ছিল। মানে ২ টাইপের অঙ্ক ছিল। প্রথম টাইপের অঙ্কগুলো হলো কোণের মান তোমার দিয়ে দিত। আর আমরা সংখ্যা মান বের করতাম। মানে কোণের মান দেওয়া আছে, আমরা মান বের করছি। আর এখন আমরা যে পর্বে ঢুকে গেলাম, এটা হলো মান দেওয়া আছে, কোণের মান বের করতে হবে। মান দেওয়া থাকবে, কোণের মান আমাদেরকে বের করতে হবে। এর জন্য বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, ওই শর্তের উপর নির্ভর করে আমাদের মানগুলো বের করতে হবে। যারা প্রথম পর্ব দেখো নাই, প্রথম পর্ব না দেখে যদি এই পর্ব দেখো তাহলে বুঝতে পারবে না। এজন্য অবশ্যই প্রথম পর্ব দেখবে, তারপর এই পর্বটা দেখবা। ডিসক্রিপশন বক্সে আমি পুরা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা প্লেলিস্ট থেকে খুঁজে অন্ততপক্ষে প্রথম পর্বটা দেখে এসো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ক্রমান্বয়ে দেখলে তো আরো বেশি ভালো হবে। একেবারেই খুব সহজে বুঝতে পারবে। খেয়াল করো, এখানে কট আলফা এর মান দিয়ে দিয়েছে, আমাকে আলফা এর মান বের করতে বলা হয়েছে। এখানে আলফা কোণ হিসাবে আছে। এখন তুমি একটু ভালো করে খেয়াল করো, আগে কিছু জিনিস আমরা বুঝে নেই। দেখো, আমি যদি তোমাকে বলি সাইন থিটা সমান হলো হাফ, এখানে সাইন এর মান কত হবে? আমাদের প্রথম যে ধারণাটা থাকে সেটা হলো, আমরা প্রথমে এভাবে লিখি সাইন থিটা সমান হলো সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি না, 30 ডিগ্রিকে রেডিয়ানে লিখলে হয় π/6। আচ্ছা, আমি আপাতত 30 ডিগ্রি লিখি, পরে এটা করি। মনে করো 30 ডিগ্রি, পরে আমরা লিখি হচ্ছে থিটা সমান হলো এই 30 ডিগ্রি। দেখো, এটা অঙ্কটা আংশিক ঠিক, কিন্তু সম্পূর্ণ ঠিক না। এই 30 ডিগ্রি সঠিক উত্তর হবে যদি থিটাকে সূক্ষ্মকোণ বলে দেয়, অথবা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট বলে দেয় থিটা। মানে শর্তটা যদি এমন হয়, তাহলে এটা 30 ডিগ্রি আছে, এটা ঠিক আছে। কিন্তু যদি এখানে কোনো শর্ত বলে না দেয়, তাহলে কিন্তু শুধুমাত্র থিটা এর মান 30 ডিগ্রি হলে হাফ হয় না। এরকম অসংখ্য মান আছে থিটা যেটার জন্য হাফ হবে সবসময়। একটু খেয়াল করো, আমি যদি লিখি সাইন 150 ডিগ্রি, এটা দেখো এটার মান হাফ আসবে। তুমি ক্যালকুলেটর ব্যবহার করো, দেখবে হাফ আসবে। আমি যদি বলি সাইন 390 ডিগ্রি, এটার মানও হাফ আসবে। আমি যদি বলি সাইন 510 ডিগ্রির মান কত হবে, এগুলো সব হাফ হবে, সব মানই হাফ আসবে। এখন আমি যদি কোনো শর্ত না দেখে, শর্ত আমাকে যদি বলে না দেয়, আমি যদি বলি যে থিটা এর মান এই 30 ডিগ্রির জন্য হাফ হবে, তাহলে এটা তো পুরাপুরি ঠিক হলো না। শুধুমাত্র থিটা 30 ডিগ্রির জন্য তো হাফ হয় না, 150 এর জন্য হয়, 390 এর জন্য হয়, 510 এর জন্য হয়। তাহলে কেন আমি থিটা সমান 510 বা এগুলো লিখতেছি না? কারণ আমাকে তো কোনো শর্ত বলে দেয় না এখানে। তুমি মনে রাখবা, যখন শর্ত বলে দিবে না, তখন আমরা এটার মান নির্দিষ্ট করে বলতে পারবো না। একটা সাধারণ আকারে প্রকাশ করা যায় তখন। সাধারণ আকারে প্রকাশ করে সমাধান করার পদ্ধতি আমরা ইন্টারমিডিয়েটে গেলে শিখতে পারবো। আপাতত তুমি মনে রাখো, জেনারেল ম্যাথের মধ্যে যেহেতু অঙ্কগুলো শুধু সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করা হয়েছে, এজন্য ওখানে শর্ত না দিলেও আমরা সূক্ষ্মকোণ ধরেই অঙ্কগুলো করি। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আমরা এটা সীমাবদ্ধ রাখি, এর বাহিরে নেই না। কিন্তু হায়ার ম্যাথের মধ্যে মনে রাখবা যে এটা আমাদের সূক্ষ্মকোণের বাহিরেও যেতে হবে, এজন্য বিভিন্ন শর্ত তোমাকে দিয়ে দিবে। এখন খেয়াল করো, প্রথম যে অঙ্কটা আছে, এই অঙ্কটার যে শর্তটা আমাকে দিয়েছে সেটা হলো কটের মান মাইনাস, এটা আমাকে বলে দিছে। খেয়াল করো ভালো করে, কট আলফা, কট আলফা এর মান হলো -√3। আচ্ছা বলো তো, কট কত ডিগ্রি এর মান √3? এখানে যদি কট থাকে, আমি চেষ্টা করব এখানে কট কত ডিগ্রির মান √3, সূক্ষ্মকোণ যেটা, মানে সূক্ষ্মকোণের মধ্যে আমরা শিখেছিলাম না, কট কিছু একটা ডিগ্রির মান √3 আছে। তো ওই মানটা কত সেটা আমরা এখানে বসাবো। এখানে বলো, কট কত ডিগ্রির মান √3? কট 30 ডিগ্রির মান √3, মানে কট π/6 এর মান হলো √3। মনে রাখবা, এগুলো কিন্তু তোমার জানতে হবে। আগের পর্বগুলো না দেখলে কিন্তু বুঝতে সমস্যা হবে। দেখো, পাই সমান কি ছিল? পাই সমান হলো 180 ডিগ্রি। যদি এখানে রেডিয়ান থাকে ভালো কথা, না থাকলেও সমস্যা নেই। এটাকে আমরা রেডিয়ান কোণ হিসাবে বিবেচনা করব যখন ত্রিকোণমিতিতে এটা ব্যবহার হবে। আর তাহলে π/2 মানে হলো 90 ডিগ্রি, π/3 মানে হলো 60 ডিগ্রি। মানে এটাকে 3 দিয়ে ভাগ দিলে এটাকেও 3 দিয়ে ভাগ দিতে হবে।
এভাবে করে π/4 মানে হলো 45 ডিগ্রি, π/6 মানে হলো 30 ডিগ্রি। আর আমরা জানি cot 30 ডিগ্রির মান হলো √3, এই জন্য cot π/6 লিখেছি। এখন খেয়াল করো, cot মাইনাস হয় কোন কোন চতুর্ভাগে? কোণ যতই বড় হোক, চতুর্ভাগ তো 4টার বেশি হবে না। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। দেখো, আমরা জানি যে cot মাইনাস হবে এই দ্বিতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে। তার মানে এখানে cot এর এই মান দেখে আমি বুঝে ফেলছি যে এই আলফা এর যে মানটা আসবে, মানে কোণের মান যা আসবে, ওই কোণের মানটা এইখান থেকে ঘুরতে ঘুরতে হয় দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে, না হলে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। এর বাইরে কোনো উপায় নাই। কারণ যদি এই চতুর্ভাগে অথবা এই চতুর্ভাগে অবস্থান করতো, তাহলে এই কটের মান অবশ্যই পজিটিভ থাকতো এখানে। যেহেতু এখানে নেগেটিভ, তাহলে আমি নিশ্চিত দ্বিতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে থাকবে। এখন আমি দেখবো যে আরো কোনো শর্ত আমাকে দিয়ে দিছে কিনা। এখানে খেয়াল করো, বলছে যে আলফা এর মান 3π/2 থেকে বড়। দেখো, এটা কিন্তু 0, এটা হলো π/2 মানে 90 ডিগ্রি, এটা হলো 2π/2 মানে শুধু পাই, এটা হলো 3π/2, আর এখানে আবার গেলে এটা হবে 2π। এখানে আমাকে বলে দিছে যে 3π/2 থেকে বড় আর 2π থেকে ছোট। দেখো 3π/2 এটা না, তাহলে এর থেকে বড়। মনে রাখবা, যখন বড় বলবে তখন ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরবো, আর ছোট, এটা ছোট হলে ঘড়ি কাঁটার দিকে আসবো। তার মানে এইখান থেকে এদিকে যেতে পারবো, আর এইখান থেকে দেখো এইটুকুর মধ্যে। তাহলে তার মানে দেখো, আমার যে শর্তটা বলে দিল 3π/2 থেকে ছোট, 2π বড় আর 2π থেকে ছোট, এটা দিয়ে শুধুমাত্র এই চতুর্ভাগটাই বোঝানো হচ্ছে। তাহলে এই চতুর্ভাগে কট মাইনাস মিলছে, তাহলে শর্ত। দেখো, আমি প্রথমে এটা দেখবো যে এখানে কোন কোন চতুর্ভাগে কট নেগেটিভ। আমি দেখেছি দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে কট নেগেটিভ, কিন্তু এখানে যে শর্ত আমাকে দিল, এই শর্ত দেখে আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগই বোঝানো হয়েছে, এই চতুর্ভাগটাই এই সীমানার মধ্যে নাই। তার মানে তুমি মনে রাখবা, একই সাথে এটা এবং এটা দুই শর্তই পালন করতে হবে, না হলে হবে না। মানে এই বাউন্ডারির মধ্যে যে যে চতুর্ভাগ থাকবে, ওই চতুর্ভাগের মধ্যে যেখানে মাইনাস কট, আমি শুধু সেটাই নিব। তার মানে চতুর্থ চতুর্ভাগ ধরে আমি এখন হিসাব করব। একটা কথা আমি বলে দিই, যেহেতু আমাদের এখানে 2π এর মধ্যে সীমাবদ্ধ, তুমি মনে রাখবা যদি তোমাকে 0 থেকে 2π এর মধ্যে সীমাবদ্ধ করে দেয় থিটা এর মান, 0 থেকে 2π এর মধ্যে যদি থিটা বলে দেয়, তাহলে আমরা কি করব? প্রথম চতুর্ভাগের জন্য যা থাকবে সেটাই আনসার, রেফারেন্স কোণ যেটা থাকবে সেটাই আনসার, এটার কোনো শর্ত নাই। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের জন্য, দেখো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা কি করব? পাই মাইনাস থিটা এই ফরম্যাটে ভাঙাবো। আর তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা পাই প্লাস থিটা এভাবে ভাঙাবো। আর যদি চতুর্থ চতুর্ভাগে হয়, তাহলে আমরা 2π মাইনাস থিটা এভাবে ভাঙাবো, 2π মাইনাস থিটা। একটু পরেই বুঝতে পারবা, এখন না বুঝলেও সমস্যা নেই, একটু ধৈর্য ধরো, খুব সহজে এটা বুঝতে পারবা। দেখো, আমি তোমাদের বলছিলাম যে রেফারেন্স কোণ কি? রেফারেন্স কোণ হলো এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণটা তৈরি করে, সেটা হলো রেফারেন্স কোণ। তাহলে এখানে আমি তো এখানে সূক্ষ্মকোণ নিয়ে কাজ করতেছি, কিন্তু আমি রেফারেন্স কোণটা মনে করে পাচ্ছি। তা আসল কোণে যাওয়ার জন্য আমার এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করতে হবে, আর এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করার জন্য অবশ্যই π/2 এর সাথে জোড় গুণ থাকতে হয়। দেখো, পাই লিখছি মানে 2π/2, এখানেও পাই মানে 2π/2, 2π মানে কি 4π/2। আমি যদি ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করি, সেক্ষেত্রে কিন্তু π/2 এর সাথে বিজোড় গুণ হবে। এই জন্য মনে রাখবা যে এখানে কোনোভাবেই যেন বিজোড় না হয়, π/2 এর সাথে যেন বিজোড় গুণ না হয়। তাই এখন আমি চতুর্থ চতুর্ভাগে যেহেতু যেতে চাই, তাহলে আমি এভাবে যাব, এখান থেকে ঘুরে 2π যাব মাইনাস π/3, এই যে এখানে সরি π/6 যতটুকু আছে এভাবে যাব। আমি যদি দ্বিতীয় চতুর্ভাগে যেতে চাইতাম, তাহলে প্রথমে পায়ে আসবো, তারপর মাইনাস π/6 আবার এভাবে যাব। এখন তুমি বলতে পারো, স্যার আমি যদি π/2 নেই, π/2 এর সাথে পরে আবার π/6 যোগ করি, π/6, তাহলে হবে না। কারণ π/2 তো তোমার π/2 এর সাথে বিজোড় গুণ না, এক গুণ। π/2 এর সাথে যদি বিজোড় গুণ হয়, তাহলে কি হবে? কট আর কট থাকবে না, ট্যান হয়ে যাবে। মানে আমি এখান থেকে যেখানে যাচ্ছি, ওখান থেকে আর এখানে ফেরত আসতে পারবো না। অঙ্ক করানোর পর বুঝাইলে বুঝতে সুবিধা হবে। দেখো, যেহেতু যেহেতু কট আলফা ঋণাত্মক এবং আলফা এর মান 3π/2 থেকে বড় আর 2π থেকে ছোট, তাহলে সেহেতু সেহেতু
আমরা এখানে লিখবো যে কট আলফা সমান হলো, দেখো এই যে এটা আছে না, এই পুরাটাকে আমরা লিখবো হলো কট, দেখো মাইনাসটা উঠে যাবে, মাইনাস থাকবে না কিন্তু। মনে রাখবা এই যে শর্ত অনুসারে যখন আমি আসল চতুর্ভাগে অবস্থান দিব কোনটাকে, তখন সামনে প্লাস থাকলেও এটা ফলাফল প্লাসই লিখবো, এখানে মাইনাস থাকলেও প্লাসই লিখবো, এটা খেয়াল রাখবা। তাহলে এখানে π/6 আছে, তাহলে কি কথা ছিল, চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য 2π - থিটা লেখার কথা। তাহলে 2π - থিটা হিসাবে কে কাজ করতেছে, π/6। তাহলে এখানে π/6 আমি বসিয়ে দিব। এখন উভয় পাশ থেকে আমি কট তুলে দেব, তাহলে আলফা সমান হলো 2π - π/6, লসাগু করলে হবে এখানে হলো 6, 6 দুগুণি 12 মাইনাস পাই। তাহলে 12টা থেকে একটা গেলে কয়টা হবে, 11π/6। তাহলে আলফা এর মান আমরা পেয়ে গেছি, আলফা এর মান হলো এটা। এখন কিছু সমস্যায় তোমরা পড়তে পারো, সেই সমস্যাগুলো দূর করি। দেখো প্রথম কথা হলো, এই যে তুমি এখানে যে লিখলে এখানে মাইনাসটা গেল কই, তুমি বলে স্যার মাইনাসটা কোথায় গেল, এই মাইনাসটা যে এখানে ছিল। তুমি একটু খেয়াল করো, আমি তোমাকে যদি বলি কট 2π - π/6, এটা তুমি ভাঙাও, মানে প্রথম দিকে এটার মান বের করো। এটা যদি তোমাকে বলি তুমি কিভাবে হিসাব করতে, যে 2π, তাহলে এই 2π - π/6, মানে এটা চতুর্থ চতুর্ভাগে, তা চতুর্থ চতুর্ভাগে কট মাইনাস, তো দিলাম মাইনাস, পায়ের সাথে 2 গুণ, মানে π/2 এর সাথে কত গুণ হবে, 4 গুণ। মানে π/2 এর সাথে 4 গুণ হয়, তাহলে সেটা জোড় সংখ্যা না, তাহলে কটই রয়ে যাবে, কটই রয়ে যাবে। আর এই যে রেফারেন্স কোণ, এটা আমরা এখানে বসিয়ে দেব। এটা লিখতে না তোমরা, পরে এখানে বলতাম যে আচ্ছা cot π/6 মানে cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে এই হলো। তুমি দেখো তো আমার এই √3 তো দেওয়া আছে, আর বাম পাশে cot আলফা। আমি এটাকে মাইনাস লিখলে পরে এটাকে এটা লিখতে পারবো না, খেয়াল করো। আমি এখান থেকে যদি এটা লিখতে পারি, তাহলে এখান থেকে এটা লিখতে পারবো। মূলত এর আগে যে অঙ্কগুলো আমরা করছি তার বিপরীত প্রক্রিয়া এখন চলতেছে। এর আগে আমরা এটা থেকে এটা এসেছিলাম, এখন আমরা এখান থেকে এখানে উল্টা যাচ্ছি। দেখো, তাই উল্টা যাওয়ার জন্য ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করা যাবে না। সেক্ষেত্রে দেখো, তুমি যদি বলতে স্যার এই যে এটাকে আমি এইভাবে লিখি, এই যে আপনি এটা লিখছেন না, চতুর্থ চতুর্ভাগে আমি যাচ্ছি, ঠিক আছে, তো আমি এইভাবে লিখলে সমস্যা কি, কট, মনে করে পরের লাইনটা কট 3π/2 প্লাস π/6। এখন দেখো এটা তুমি যদি লিখো, এখানে কি হয় দেখো, এই একটা π/2, দুইটা π/2, তিনটা π/2 প্লাস π/6 মানে এই পাশে π/6 উৎপন্ন হয়। এটা ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন হয়েছে, ওয়াই অক্ষের সাথে। কিন্তু আমার তো দরকার এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। আরো ভালোভাবে বললে দেখো, ঠিক আছে, এটা চতুর্থ চতুর্ভাগ, পুরা কোণটা দিলাম মাইনাস, π/2 এর সাথে কি গুণ, বিজোড় গুণ, তাহলে কট কি হয়ে যাওয়ার কথা, tan হয়ে যাওয়ার কথা, আর এই π/6 বসে গেল। তা দেখো তো আমি ফিরতে পারছি। আমি যদি এটা লিখতাম তাহলে এখান থেকে আর এখানে যেতে পারতাম না, এটা tan π/6 হয়ে যায়। এই জন্য আমরা বলছি যে খবরদার এটা এক্স অক্ষের সাথে ছাড়া ওয়াই অক্ষের সাথে যেন না নাও, মানে π/2 এর বিজোড় গুণ কখনোই নিবা না। আমি আশা করব কিছুটা ধারণা পেয়েছো। সমস্যা নেই, পরের অঙ্কগুলো দেখো, আরো ক্লিয়ার হবে। এদিকে দেখো, এখানে বলছে কজ এর মান -1/2, আর এটা হলো শর্ত। তাহলে কজ মাইনাস হয় কোথায় কোথায়, একটু ভালো করে লক্ষ্য করো। কজ মাইনাস হলো দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, এখানে আর এখানে কজ মাইনাস। আর আমরা জানি এটা 0, এটা π/2, এটা শুধু পাই, এটা 3π/2, এটা আবার 2π যদি পুরোটা একবার চক্কর দেই। তো এখানে বলা হয়েছে যে আলফা এর মান π/2 থেকে বড়, 3π/2 থেকে ছোট, মানে এই π/2 থেকে বড় আর 3π/2 থেকে ছোট। তার মানে এইখান থেকে এই পর্যন্ত, মানে এই দুই চতুর্ভাগই বোঝানো হচ্ছে। মানে খেয়াল করো, আমাকে যে মানটা বের করতে দিয়েছে সেটা নেগেটিভ, আর অনুপাত হিসাবে আছে হলো কজ। আমি জানি কজ এই দুই চতুর্ভাগে নেগেটিভ হয়। আবার আমাকে যে শর্তটা বলে দিছে যে এই শর্তের মধ্যে তোমাকে মান বের করতে হবে, তো এই শর্ত ওই দুইটা চতুর্ভাগই নির্দেশ করতেছে। তার মানে এটা এবং এইটাই দুই শর্ত মিলাইলে আমাদের দুইটা উত্তর আসার কথা। কারণ এই যে -1/2 এখানে দুইটার জন্য আসবে, দ্বিতীয় চতুর্ভাগের জন্য একটা হাফ আসবে, তৃতীয় চতুর্ভাগের জন্য একটা হাফ পাবো আমরা, -1/2 আর কি। তাহলে আমরা কি করবো, শুরু করবো আগের মতোই। এখানে যেহেতু কজ আছে, তাহলে প্রথম কাজ হবে আমার কজ কত ডিগ্রি মান হাফ, সূক্ষ্মকোণ হিসাবে যেটা কজ কত ডিগ্রি মান হাফ সেটা বসাবো। কজ 60 ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি আমরা কিভাবে লিখি, π/3। এবার দেখো, এবার আমরা এখন আর শর্ত লিখবো না, শর্ত সরাসরি আমি বলে দিব, যেহেতু আমি বুঝে ফেলছি দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমরা লিখবো যে দ্বিতীয় চতুর্ভাগে হলে কি ঘটবে, বাম পাশ কজ আলফা বসলো, মাইনাসটা উঠে যাবে। দেখো দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম কি ছিল, পাই মাইনাস থিটা,
যদি পাই মাইনাস থিটাই হয় তাহলে এখানে আছে কসটা লিখতে হবে, দেখো কসটা লিখতে হবে পাই মাইনাস থিটা, থিটা হিসাবে কত ডিগ্রি, পাই/3। তাহলে এখানে পাই/3 বসিয়ে দিলাম। আর কোনো চিন্তা করার দরকার নেই, আমি যেভাবে বলতেছি এভাবে তুমি সব অঙ্ক করে ফেলতে পারবা, যেহেতু শর্ত 0 থেকে পাই/2 এর মধ্যে সীমাবদ্ধ আছে, তাহলে এভাবে করলেই হয়ে যাবে। তাহলে এখানে কস কস উভয় পাশ থেকে আমরা উঠিয়ে দেব, তাহলে আলফা সমান আসবে কত, কস কস উঠাই দিলে এখানে লসাগু করলে আসবে 3, তাহলে 3 পাই মাইনাস পাই, তাহলে আলফা সমান আসতেছে হলো 2 পাই/3। এটা একটা আনসার। এবার দেখো তৃতীয় চতুর্ভাগের জন্য তো আমার আনসার আসবে একটা, তাহলে তৃতীয় চতুর্ভাগে হলে লিখে, তৃতীয় চতুর্ভাগে হলে তাহলে কি হচ্ছে, তৃতীয় চতুর্ভাগে যাওয়ার রাস্তা কি ছিল, দেখো তৃতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় হলো পাই প্লাস থিটা, মুখস্থ করে ফেলবা, এটা খেয়াল করো, খুবই সহজ হিসাব, পাই প্লাস থিটা সবসময় এক্স অক্ষে, তাহলে দ্বিতীয়র জন্য পাই মাইনাস থিটা, তৃতীয়র জন্য পাই প্লাস থিটা, চতুর্থর জন্য 2 পাই মাইনাস থিটা। আর প্রথম চতুর্ভাগ তো এমনিতেই বের হয়ে যাবে, এটা তো টেনশন নাই। তাহলে এখানে আমরা লিখতে পারি এটার পরের লাইন, তাহলে আমরা লিখবো হলো কজ আলফা, দেখো কজ আলফা সমান, মাইনাসটা উঠে যাবে, কজ তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস থিটা, থিটা হিসাবে আছে এখানে পাই/3, এই পাই/3। এখন উভয় পাশ থেকে কজ উঠাই দিলে আলফা সমান হলো, এটা লসাগু করি 3, এখানে আসবে 3 পাই প্লাস পাই, তাহলে 4 পাই/3। তাহলে দুইটা উত্তর আমরা পেয়ে গেলাম, এখানে একটা হলো 4 পাই/3 আর একটা হলো 2 পাই/3। এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো তোমাদের কিন্তু অনেকেই ভুল বুঝবা যে এখানে মাইনাসটা কই গেল, কিন্তু মাইনাস ছিল, কিন্তু এখানে আমি তো মাইনাসটা সামনে রাখলাম না। তুমি মনে রাখবা এই যে এটার মান, এটা তো একটা সূক্ষ্মকোণ, এটার মান সবসময় পজিটিভ হবে, তার মানে পুরা মানটা কিন্তু নেগেটিভ, এই পুরা মানটা একটা নেগেটিভ মান। আমি এখানে যে কোণটা দিয়েছি এই কোণটা কিন্তু সূক্ষ্মকোণের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা প্রথম চতুর্ভাগ ছেড়ে অন্য চতুর্ভাগে চলে যাচ্ছে, এটা হলো তৃতীয় চতুর্ভাগের। এখন তৃতীয় চতুর্ভাগে তো কজ এমনিতেই মাইনাস হয়, যেহেতু তৃতীয় চতুর্ভাগে কজ এমনি মাইনাস হবে, তাহলে আমি তো জানি এটার ফলাফল এমনি মাইনাস আসবে। এখন আমি যদি এই মাইনাসটা সামনে রেখে দিই, আবার এখান থেকে একটা মাইনাস আসে, তাহলে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, আমি তো আর এখানে ফিরতে পারবো না। অঙ্কের নিয়ম হলো আমি এখান থেকে এখানে এসেছি, আবার এখান থেকে ওখানে যদি না যেতে পারি তাহলে কিন্তু অঙ্ক হবে না। আমি আশা করবো ধরতে পারছো। একই অঙ্ক আরো আছে, তুমি আরো একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। কট -1 দিছে, তাহলে এখানে আমি লিখতে পারি কট আলফা, বলো কট আছে, তাহলে কট কত ডিগ্রি মান 1, কট 45 ডিগ্রি মান 1, কট 45 ডিগ্রি মান 1, 45 মানে কি পাই/4। এবার দেখো শর্তটা বলছে পাই থেকে বড় 2 পাই থেকে ছোট, মানে এটা তো পাই আর এটা হলো 2 পাই, এটা আবার 0 ছিল কিন্তু, আর এটা পাই/2, এটা 3 পাই/2, তাহলে পায়ের বড় 2 পায়ের ছোট, তার মানে এই দুইটা চতুর্ভাগ নির্দেশ করতেছে, এই দুইটা তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। এখন বলো তো এই তৃতীয় চতুর্থের মধ্যে কট মাইনাস কোন জায়গা, যেহেতু মাইনাস আছে এখানে কি কট মাইনাস না, এখানে কট প্লাস, তার কট মাইনাস হলো এখানে, তাহলে এই চতুর্ভাগ থেকে আমার চতুর্ভাগের জন্য আমার শুধু আনসারটা আসবে। এখন বলো এই চতুর্থ চতুর্ভাগের জন্য আমি কি করতে পারি, কট আলফা সমান কট, দেখো চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য উপায় কি ছিল, আমি কিন্তু বারবার বলতেছি দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য পাই মাইনাস কিছু একটা, তৃতীয়র জন্য পাই প্লাস কিছু একটা, চতুর্থের জন্য 2 পাই মাইনাস কিছু একটা, তাহলে কট 2 পাই মাইনাস এই কিছু একটা, মানে এখানে যা আছে সেটা। এবার উভয় পাশ থেকে আমি কট উঠাই দিলে আলফা সমান হলো, লসাগু করলে এটা 4, 4 দুগুণে কত 8 পাই মাইনাস পাই, তার মানে আলফা এর মান আসতেছে হলো 7 পাই/4। এটা অ্যান্সার। এখানে আমি আর বাংলা কথা লিখলাম না, আমি শর্ত দেখছি, শর্ত দেখে শর্ত অনুসারে আমি এখানে অঙ্কটা করে ফেলছি। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো সাইন মাইনাস আছে আর এখানে শর্ত এটা। আগে আমরা দেখি, যেহেতু সাইন আছে এখানে, সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে সাইন পাই/3 বা সাইন আলফা, একটু ভালো করে লক্ষ্য করো তো কোন চতুর্ভাগে যাচ্ছে এটা। দেখো বলছে পাই/2 থেকে বড়, মানে এটা হলো পাই/2 ছিল, মানে 90 থেকে বড়, 3 পাই/2 থেকে ছোট, মানে এটা দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে, মানে 90 এর বড় 270 এর ছোট, মানে এইখান থেকে এই পর্যন্ত আমরা যেতে পারবো। দেখো আমি বারবার বলতেছি এখান থেকে কিন্তু এটুকু 90, এই 90 এর বড়, তার মানে আরো এদিকে যেতে পারবো এবং সর্বোচ্চ 270 পর্যন্ত। তা এই দুই চতুর্ভাগের মধ্যে সাইন মাইনাস কোথায়, দেখো যেহেতু এখানে সাইনের মান মাইনাস, এখানে তো সাইন প্লাস, তাহলে সাইন মাইনাস হলো এখানে, তার মানে এটা দিয়ে কোন চতুর্ভাগ বোঝানো হচ্ছে,
3 নাম্বার চতুর্ভাগ। এখন বলো 3 নাম্বার চতুর্ভাগে যাওয়ার নিয়ম কি? পাই প্লাস কিছু একটা। পাই প্লাস কিছু একটা মানে সেই কিছু একটা মানে কিন্তু পাই বাই 3। তাহলে আমরা লিখতে পারি sin পাই প্লাস ওই কিছু একটা মানে হলো পাই বাই 3। এবার উভয় পক্ষ থেকে আমরা যদি sin তুলে দেই তাহলে আলফা সমান আসবে হলো লসাগু করলে 3 পাই প্লাস পাই, তাহলে আলফা সমান 4 পাই বাই 3। 4 পাই বাই 3 এটা आंसर। এখানে তোমরা শর্ত লিখে দিতে পারো, যেহেতু এটা সমান এটা অবশ্য দেওয়া আছে, এগুলো লিখে নিবা, তাহলে আর শর্ত এত লেখা লাগবে না। আমি আশা করব বুঝতে পারছো। একটু খেয়াল করো 8 নম্বরের যে অঙ্কগুলো আছে, 8 নম্বরের অঙ্কগুলো কিন্তু তোমার 25 সালের বইয়ে বা 24 সালের যে বইগুলো আছে এগুলো কিন্তু 12 নম্বরে রয়েছে, 12 নম্বরে। এটা হলো 2026 সালের বইয়ের 8 নাম্বার। এখানে কিন্তু সূক্ষ্মকোণ 0 থেকে বড়, পাই বাই 2 থেকে ছোট, তার মানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে এই পুরা অঙ্কগুলা এখানে যা অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই সাধারণ গণিতের 9.2 এর মতো। এখানে দেখো এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করেছি ওখানে একটাই অনুপাত ছিল, সরাসরি আমরা করে ফেলতে পারছি, কিন্তু এখানে দেখো একই সাথে একাধিক অনুপাত আছে। একই সাথে যদি একাধিক অনুপাত থাকে তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে একটা অনুপাতে নিতে হবে, এটা কিন্তু শর্ত। প্রথমে একটা অনুপাতে নিব, নেওয়ার পর এইগুলোর মতোই প্রকাশ করবো, যে এই ফরম্যাটেই শেষ পর্যন্ত আমি নিয়ে আসবো। মনে করি সাইন থিটা সমান হাফ, এখান থেকে যেমন আমি থিটার মান খুব সহজে বের করতে পারি, তাহলে এইগুলোকে আমি এই রকম আকারে প্রকাশ করব, একেবারে সহজ সরল আকারে। তো এখন প্রথমটার মধ্যে দেখো এখানে অনুপাত আছে কজ এবং সাইন, দুইটার উপরে স্কোয়ার। এখন আমি ইচ্ছা করলে কজ স্কোয়ারকে সাইন স্কোয়ারে নিতে পারবো, মন চাইলে সাইন স্কোয়ারকে কজ স্কোয়ারে নিতে পারবো, মানে আমার মূল কাজ হলো একটা অনুপাতে নেওয়া। এখন কোনটাই নিব সেটা সম্পূর্ণ আমার ইচ্ছা। তারপর আমি এই কোণের মান বের করবো। তো এখন আমি কজকেই সাইনে নিয়ে যাই। দেখো যদি কজকে সাইনে নিতে চাই তাহলে 2 আছে, 2 থাকলেও কজ স্কোয়ারকে লেখা যায় কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। একটু ভালো করে লক্ষ্য করো এখানে এখানে কি ঘটছে, দুই কজের সাথে কজের স্কোয়ারের সাথে পুরোটার সাথে গুণ ছিল। আমি কজ স্কোয়ারের পরিবর্তে একাধিক পদ লিখেছি, দুইটা পদ, তাহলে অবশ্যই এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। এই দুই পুরাটার সাথে গুণ নিশ্চিত করতে হবে আমাকে। এখন 2 দিয়ে দুইটাকে গুণ করলে 2 একে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। এবার সাইনগুলোকে এক পাশে নেই, যেহেতু শুধু সাইন স্কোয়ারই আছে, শুধুমাত্র সাইন কোথাও নাই, তাহলে এই দুটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে 2 মাইনাস 1 মানে 2 এর সাথে 1 কে পাশে নিয়ে আসলাম, আর এই 2 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে 2 সাইন স্কোয়ার আগে থেকেই ছিল, আর এটা আবার নিয়ে গেলে আরো 2 সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে দুইটা যোগ করলে কয়টা হবে? 4টা। এবার ঘুরে লিখি, 4টা সাইন স্কোয়ার থিটা বাম পাশে রাখি, আর 2 বিয়োগ 1 কত হবে? 1, এটা ডান পাশে রাখি। দেখো আমি এটাকে এই পাশে নিয়েছি যেন মাইনাসটা প্লাস হয়, পরে আমি বাম পক্ষকে ডান পক্ষে আর ডান পক্ষকে বাম পক্ষে লিখতে পারি। এটা প্রতিসাম্য বিধি হিসাবে ছিল, পুরা ডান পাশকে বাম পাশে আর পুরা বাম পাশকে ডান পাশে লেখা যায়, এটা মান চেঞ্জ করা লাগে না, চিহ্ন চেঞ্জ করা লাগে না আর কি। তাহলে সাইন স্কোয়ার থিটা আমরা পাচ্ছি হলো 1/4। তাহলে সাইন থিটা, শুধু সাইন থিটা কি হবে? প্লাস মাইনাস রুট ওভার 1/4। এখন বা সাইন থিটা সমান আসবে হলো প্লাস মাইনাস হাফ। কিন্তু দেখো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ এখানে আমাকে বলছে প্রথম চতুর্ভাগ, থিটার মান সবসময় কি হবে? প্রথম চতুর্ভাগে হবে, আর আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, কোনো নেগেটিভ মান গ্রহণযোগ্য হয় না, তাহলে এখানে নেগেটিভ মানটা থাকবে না। তাহলে শুধু সাইন থিটা আমরা নিয়ে নিব, সাইন থিটা সমান হলো হাফ। এখন দেখবো সাইন কত ডিগ্রি মান হাফ হয়? সাইন 30 ডিগ্রি মান হাফ, আর 30 ডিগ্রিকে কিভাবে লিখি? পাই বাই 6। তাহলে থিটা সমান আমরা পেয়ে গেছি কত? পাই বাই 6। এটা খুবই সহজ, এগুলো আগের অঙ্কের মতোই তো, বেশি ঝামেলার নাই, অনেক ইজি এগুলো। দেখো এটা দেখো এখানে সাইন স্কোয়ার আছে, কজ আছে, আমি কজ থিটাকে ইচ্ছা করলে সাইনে নিতে পারবো না, কারণ কজের স্কোয়ার থাকলে সাইনে নিতে পারতাম, কিন্তু সাইন স্কোয়ারকে আমি মন চাইলে কজ স্কোয়ার নিয়ে নিতে পারবো, তাহলে একটা অনুপাত হয়ে যাবে। ওই যে বললাম একটা অনুপাতে নিতে হবে আমাকে, একটা অনুপাতে নিলে খুব সহজে আমরা এগুলো সমাধান করতে পারবো। তাহলে সাইন স্কোয়ারকে কজে নিলে আসবে হলো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা সমান হলো 0। এখন 2 দিয়ে দুটাকে গুণ করি, 2 একে 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা ইকুয়াল টু 0। এটা দেখতে অনেকটা দ্বিঘাত সমীকরণের মতো মনে হচ্ছে, স্কোয়ার আছে, শুধু কজ আছে, আবার ধ্রুবক পদও আছে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। আমরা যখন সমাধান করতে যাইতাম তখন হয় মিডিল টার্ম ব্রেক করে উৎপাদক বিশ্লেষণে করতাম, না হলে সূত্র প্রয়োগ করতাম। তো এখানে যেহেতু সবচেয়ে বড় ঘাত যেটা সেটা মাইনাস আছে, আমরা সাধারণত এটাকে মাইনাস রাখতে পছন্দ করি না, এটাকে প্লাস বানাতে পছন্দ করি, তাহলে আমি কি করব? সবাইকে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2 কজ স্কোয়ার থিটা।
এটাও হয়ে যাবে +3 cos থিটা, এটা হয়ে যাবে -2 ইকুয়াল টু 0। এবার বলো মিডল টার্ম করি যদি আমি, এটাকে এটার সাথে তুলনা করো, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। দেখো তো মিডল টার্ম করতে গেলে এই দুটা গুণ করতাম, তাহলে কত হয় -4x স্কোয়ার। পরে 3x কে এমন ভাবে ভাঙাইতাম যেন তাদের গুণফল -4x স্কোয়ার হয়। তাই এটার জন্য আমরা এটাকে এভাবে লিখতাম না। মিডল টার্ম এখন তোমাদের শেখাচ্ছি না, এখন আমি আশা করবো তোমরা এটা জানো। দেখো এই দুটার গুণফল যায়, এই দুটার গুণফল তাই, আবার যোগ বিয়োগ করলে এটার সাথে মিলে। শুধু এক্স এর জায়গা কি আছে, এক্স এর জায়গা কজ আছে, আর কিচ্ছু না। তাহলে এক্স এর জায়গা শুধু কজ আছে, এভাবে ভাঙিয়ে দিই। তাহলে 2 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা -2 ইকুয়াল টু 0। এবার আমি যদি এখান থেকে দুইটা থেকে 2 cos থিটা কমন নেই, তাহলে থাকে হলো শুধু cos থিটা প্লাস 2। আর এখান থেকে -1 কমন নিলে থাকবে হলো cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। বা cos থিটা প্লাস 2 যদি দুইটা থেকে কমন নেই, থাকে হলো 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে দুইটা জিনিসের গুণফল শূন্য, তাহলে হয় এটা শূন্য হবে অথবা এটা শূন্য হবে। তাহলে আমি লিখতে পারি হয় cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আসতেছে হলো cos থিটা হলো -2, বা এখান থেকে আসবে হলো 2 cos থিটা সমান হলো 1, শুধু cos থিটা সমান হলো কি 1/2। এখন দেখো এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ আমরা জানি সাইন এবং কজ এর মান কখনোই -2 হবে না। এটা কিন্তু আমরা জানি। একটু ভালো করে লক্ষ্য করো, কজ কি ছিল, ভূমি বাই অতিভুজ না? তা ভূমি কি অতিভুজ থেকে কখনো বড় হতে পারে? যদি লব বড় না হয় আর হর ছোট না হয়, তাহলে তো কখনোই 2 আসা সম্ভব না। তার মানে আমরা জানি যে সাইন এবং কজের মান -1 থেকে +1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যেহেতু লম্ব আর অতিভুজ এর মধ্যে লম্ব ছোট হয়, অতিভুজ বড় হয় সাধারণত। আবার ভূমি ছোট হবে, অতিভুজ বড় হবে, এই কারণে। তো এখানে তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি শুধু মনে রাখবা যে কজ এবং সাইনের মান -1 থেকে +1 এর ভিতর, যার কারণে এটা গ্রহণযোগ্য নয়। তাই এটা গ্রহণযোগ্য। এখানে কজ কত ডিগ্রির মান হাফ, কজ 60 ডিগ্রির মান হাফ, তাহলে কজ π/3। এবার উভয় পাশ থেকে আমরা যদি কজ তুলে দেই, তাহলে আসবে হলো π/3। তাহলে এটা π/3 উত্তর হবে। আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, এটা একেবারে সবই সাইনে আছে, আমার আর কিচ্ছু করার দরকার নেই, এটা শুধু সমাধান করব। সরাসরি মিডলটা মধ্যপদ বিভাজন করি, 4 6 কত 24, আর 11কে আমি যদি 3 গুণ 8 ভাঙাই, 3 8 24 হয়, এত হয়ে গেল। এটা খুবই সহজ। তাহলে 6 sin স্কয়ার থিটা -8 sin থিটা -3 sin থিটা +4 ইকুয়াল টু 0। কারণ আমার কাজ হলো একটা অনুপাতে নেওয়া, তারপর সমাধান করা, কিন্তু এখানে আমার কাজ কমিয়ে দিয়ে একটা অনুপাতেই দেওয়া ছিল। তার প্রথম জোড়া থেকে আমি কমন নিতে পারি হলো 2 sin থিটা। 2 sin থিটা যদি এখান থেকে কমন নেই, থাকবে হলো 3 sin থিটা মাইনাস এখানে 4 2 8, তাহলে 4। আর এখান থেকে যদি আবার -1 কমন নেই, তাহলে থাকে হলো 3 sin থিটা -4 ইকুয়াল টু 0। এবার দুই জায়গা থেকে দেখো 3 sin থিটা কমন যায়, 3 sin থিটা -4 কমন যাবে দুই জায়গা থেকে, তাহলে থাকে হলো 2 sin থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে আগের মতোই দুইটা রাশির গুণফল 0, তার মানে হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে, না হলে তো দুইটার গুণফল কখনো 0 হওয়ার কথা না। তাহলে 3 sin থিটা ইকুয়াল টু -4 ইকুয়াল টু 0, অথবা 2 sin থিটা -1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো হলো 3 sin থিটা সমান হলো 4, শুধু sin থিটা সমান হলো 4/3। আচ্ছা দেখো এটা কিন্তু আবার 1 এর থেকে বড় হয়ে গেছে, 4 কে 3 দিয়ে ভাগ দিলে 1 থেকে বড় হয়, তার মানে এটা গ্রহণযোগ্য নয় আবার। কারণ sin এবং cos এর মান কখনোই -1 থেকে +1 এর বাইরে যাবে না। আমি বারবার বলতেছি, দেখো sin মানে কিন্তু লম্ব বাই অতিভুজ, দেখো লম্ব বাই অতিভুজ। তা লম্ব বড় অতিভুজ ছোট, কোন সমকোণী ত্রিভুজ পৃথিবীতে আছে? এটা সম্ভব না, অসম্ভব। তার মানে এটা কখনোই সম্ভব না, এটা বাদ। তাহলে এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে 2 sin থিটা সমান হলো 1, শুধু sin থিটা হলো 1/2। sin কত ডিগ্রির মান হাফ বলো? যেহেতু sin আছে, আমি sin এরটাই খুঁজবো। তাহলে sin 30 ডিগ্রি মান হাফ, আর 30 ডিগ্রি মান হলো π/6। তাহলে এবার উভয় পাশ থেকে sin তুলে দিলে থিটা সমান আসবে হলো π/6। এটা आंसर। যেহেতু সূক্ষ্মকোণ, এটা খুব সহজেই করা যায়। এটা খেয়াল করো, tan আছে cot আছে,
ট্যান আর কটকে একটার সাথে আর একটা খুব সহজেই পরিবর্তন করা যায়। দেখো আমি তো বলছি যে বারবার যে একটা অনুপাতে নিতে হবে, সমাধান করার মানে একটা অনুপাতে নিতে হবে। তো আমি ট্যানেই নিব, এটা ট্যান আছে থাক। আর এই কটকে 1/tan লেখা যায়। ট্যান থিটা সমান কি 1/cot থিটা, আর cot থিটা সমান 1/tan থিটা ছিল না এটা। আর ডান পাশে আছে হচ্ছে 4/√3। এটা লসাগু করলে আসবে হলো tan থিটা, এটা হয়ে যাবে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 4/√3। এবার আর গুণন করলে দেখো, আর গুণ করলে এটার সাথে এটা গুণ করলে √3 tan স্কয়ার থিটা, আর এটার সাথে এটা গুণ করতে হবে √3 ইকুয়াল টু 4 tan থিটা। সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি বাম পাশে, √3 tan স্কয়ার থিটা মাইনাস 4 tan থিটা। দেখো এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -4 tan থিটা, আর এই প্লাস √3 রয়ে গেল। দেখো আমরা যখন মধ্যপদ বিভাজন করে বা মিডল টার্ম ব্রেক করে উৎপাদকে বিশ্লেষণ করি, কেন করি? হয় এটা জিরো অথবা এটা জিরো বলার জন্য। তা ডান পাশে যদি জিরো না বানাই যদি মিডল টার্ম করার চেষ্টা করি, লাভ হবে? মানে ডান পাশে অবশ্যই জিরো বানানোর পর তারপর এটাকে মিডল টার্ম ব্রেক করে উৎপাদকে বিশ্লেষণ করব। বলো তো এটার গুণফল কত? প্রথমটার শেষটার গুণফল √3 গুণ করলে হবে শুধু 3, তাহলে 3 tan স্কয়ার থিটা হয়। তাহলে 4 কে তো আমি খুব সহজেই ভাঙাতে পারবো, 3 আর 1 ভাঙালেই হয়ে যাবে। তাহলে √3 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। তার মানে প্রথমটার শেষটার গুণফল যা, মাঝখানের দুইটার গুণফল এক। আমি ধরে নিব এটা তোমরা জানো। এখন প্রথম জোড়া থেকে √3 tan কমন নেওয়া যায়, √3 tan কমন নেওয়া যায়। এখন √3 tan দিয়ে এটাকে ভাগ দিলে √3 কাটা, tan স্কয়ারকে tan দিয়ে ভাগ দিলে শুধু tan, আর এটাকে এটা দিয়ে ভাগ দিলে দেখো 3 কে √3 দিয়ে ভাগ দিলে কি হয়? তুমি যদি 3 কে √3 দ্বারা ভাগ করো তাহলে কি হবে? উপরে 3 মানে হলো √3 × √3, কারণ একই সংখ্যাকে দুইবার এভাবে ভাঙানো যায়, কারণ দুইটা গুণ করলে √3 এর স্কয়ার হয়, স্কয়ার রুট কাটলে 3 হয়। তাহলে একটা √3 কেটে গেলে শুধু √3 থাকে। তার মানে আমি যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমি পাবো হলো -√3, শুধুমাত্র √3, আর tan তো কেটেই যাবে। আর এই জোড়া থেকে -1 কমন যায়, তাহলে শুধু চিহ্ন পরিবর্তন হবে, tan থিটা -√3 হবে। এবার এই জোড়া আর এই জোড়া কমন যায় দুই জায়গা থেকেই, তাহলে tan থিটা -√3, আর এখানে আমরা পাচ্ছি √3 tan থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0, হয় এটা 0, অথবা √3 tan থিটা -1 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে আমরা পাচ্ছি tan থিটা সমান √3, আর এখান থেকে পাবো হলো √3 tan থিটা সমান হলো 1, বা শুধু tan থিটা সমান হলো 1/√3। একটু লক্ষ্য করো ভালো করে, এখানে কিন্তু দুইটাই গ্রহণযোগ্য মান আসছে। মনে রাখবা তুমি যখন অঙ্ক করতে যাবা, যদি কোথাও বর্গ করো, সমাধান করতে গেলে কোথাও যদি বর্গ করো, তাহলে অবশ্যই দুইটা মান যদি একাধিক আসে তাহলে ওটাতে সিদ্ধ করতে হয়। মানে এই মান আবার এখানে বসিয়ে দেখতে হয় বাম পক্ষ ডান পক্ষ মিলে কিনা। আর যদি বর্গ না করো, আমি কি বর্গ করছি কোথাও? না, আমি কোথাও বর্গ করিনি, আমি শুধু এটা লসাগু করেছি, স্কয়ার চলে আসছে এতে। কিন্তু আমি যদি হোল স্কয়ার করি উভয় পাশে, সেক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা করা বাধ্যতামূলক, না হলে অবাঞ্ছিত মূল রয়ে যেতে পারে, মানে উত্তর এমন উত্তর রয়ে যাবে যেটা আসলে উত্তর না। কিন্তু এখানে কোনো সমস্যা নেই, এখানে দুইটাই গ্রহণযোগ্য হবে, দুইটার জন্য আমরা মান বের করে ফেলবো। এখন বলো প্রথমটার জন্য tan √3 কত ডিগ্রির মান? tan কত ডিগ্রির মান? √3 60 ডিগ্রির মান, তাহলে π/3 হবে। তাহলে থিটা সমান আসতেছে শুধু π/3। আর দ্বিতীয়টার জন্য দেখো, দ্বিতীয় যেটা আছে এটার জন্য tan 1/√3, এটা কত ডিগ্রির জন্য? 30 ডিগ্রির জন্য। তাহলে tan থিটা সমান হলো tan π/6, 30 ডিগ্রি মানে π/6। এখন tan উভয় পাশ থেকে বাদ দিলে π/6 আসলো। তাহলে দুইটা আনসার, একটা π/3, একটা π/6। আমি বারবার বলতেছি যদি কখনো বর্গ করে উত্তর আসতো, একাধিক উত্তর আসলে অবশ্যই সিদ্ধ করতে হবে। একটা আসলেও সিদ্ধ করতে হয়, অনেক সময় ওই একটাও গ্রহণযোগ্য না হতে পারে। বর্গ করবা মানে তুমি অবশ্যই যে উত্তর পাবো এটা দিয়ে আবার চেক করে দেখবা যে বাম পাশে থিটার জায়গায় মানটা বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় কিনা। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা দেখো, এখানে সাইন আছে কজ আছে, তাই এটা সহজ। একটা অনুপাতে নেওয়ার জন্য সাইন স্কয়ারকেই কজে নেওয়া যায়, কারণ কজকে তো আর সাইনে নেওয়া যাবে না।
তাহলে সাইন স্কোয়ারকে আমি লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা সমান হলো 3। এবার দেখো তো একটা অনুপাতে চলে গেছে না, তাহলে এটাতে দুটাকে গুণ করে দেই, 2 মাইনাস 2 কজ স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা, এই 3 কে বামে নিয়ে আসলে হবে মাইনাস 3 সমান 0। এবার দেখো মাইনাস 2 কজ স্কোয়ার থিটা সাজিয়ে লিখি, আর এখানে আছে প্লাস 3 কস থিটা, আর এই 2 থেকে 3 গেলে হবে মাইনাস 1। এখন যেহেতু প্রথম যে মুখ্য পদটা আছে এটার সহগ মাইনাস, এভাবে থাকলে আমরা সমাধান করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, যার কারণে মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করবো, বাম পক্ষ এবং ডান পক্ষ। তার মানে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। সাইড নোট দিচ্ছি না আমি, কিন্তু তুমি বলে দেবো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। এখন দেখো মিডিল টার্ম করা যায়, এই দুটার গুণফল কত? 2 cos স্কয়ার। তাহলে এখানে -2 cos থিটা মাইনাস cos থিটা ভাঙালেই হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। একই ধরনের অঙ্ক অনেকগুলো করছো তো, দেখো এটার গুণফল যা, এই দুটার গুণফল তা, আবার এই দুটো যোগ বিয়োগ করলে এটার সাথে মিলে। তাহলে মিডিল টার্ম ব্রেক করা শেষ। এখন প্রথম জোড়া থেকে কমন যায় 2 cos থিটা, তাহলে এখানে এটাকে এটা দিয়ে ভাগ দিলে হবে শুধু cos, আর এটাকে এটা দিয়ে ভাগ দিলে শুধু 1। এই জোড়া থেকে আবার -1 কমন যায়, সেক্ষেত্রে আসবে হলো cos থিটা হচ্ছে -1 ইকুয়াল টু 0, শুধু চিহ্ন চেঞ্জ হবে। উভয় জোড়া থেকে cos থিটা -1 কমন নিলে এটার থেকে এখানে থাকে হলো 2 cos থিটা -1। এখানে খেয়াল করে একটু ভালো করে, হয় এটা 0 অথবা এটা 0 হবে। তাহলে হয় cos থিটা -1 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, বা cos থিটা সমান হলো 1, আর এখানে পাচ্ছি হলো এক লাইন কম করি। এখানে যদি আমি cos থিটা 2 cos থিটা সমান 1 লিখি, পরে 2 কে ডানে পাঠাইলে পাবো হলো cos থিটা সমান হলো হাফ। এখানে দেখো cos থিটা সমান 1, cos কত ডিগ্রি মান 1 হয়? cos 0 ডিগ্রি মান 1 হয়, কিন্তু 0 ডিগ্রি তো আর সূক্ষ্মকোণ না। cos 0 ডিগ্রি, এখানে থিটা 0 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য নয়। 0 ডিগ্রি দেওয়ার দরকার নেই, 0 দাও, রেডিয়ানে যেহেতু আমরা করতেছি, এটা 0 ডিগ্রি দেওয়ার দরকার নেই, রেডিয়ান রাখো। এটা লিখবো, এটা গ্রহণযোগ্য নয়। আমি লিখলাম না, জায়গা নেই, গ্রহণযোগ্য নয়, তুমি লিখে দাও। তাহলে cos কত ডিগ্রি মান? হাফ। cos 60 ডিগ্রি মান হাফ, মানে π/3। তাহলে থিটা সমান আমরা পাচ্ছি কত? শুধু π/3। তাহলে এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়, কারণ এই শর্তের মধ্যে এটা পড়ে না, 0 পড়ে না। তাহলে শুধু এটা আনসার। আমি আশা করবো বুঝতে পারছো। তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।